গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো বেশ কিছুদিন পর আবার তোমাদের একটি নতুন অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, তোমরা বিকালে কখনো খেলতে গেছো? মানে আহ বাড়ির ভিতরে নয়, বাইরে মাঠে খেলতে গেছো? যাদের শহরে বাড়ি, আহ তারা সবাই নয়, ছেলেরা হয়তো একটা নির্দিষ্ট মাঠ করা থাকে, সেখানে হয়তো খেলতে যাও তোমরা, ক্রিকেট, ফুটবল কিংবা অন্য কোনো খেলা। এবং হয়তোবা মেয়েদের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না। তো মেয়েরা সাধারণত, মানে শহরের মেয়েরা সাধারণত পাড়াতে, অলিগলিতে সকলে মিলে খেলে থাকবে, তাই তো? আর যাদের গ্রামে বাড়ি, তারা তো নিশ্চয়ই মাঠে খেলতে যাও সবাই মিলে, অনেক হই হই চই চই হয়। আম, তো এই যে তোমরা খেলতে যাও তোমাদের মতো করে, তোমরা বাড়ি ফেরো কখন? নিশ্চয়ই সন্ধ্যা নামার আগে তোমরা বাড়ি ফিরে আসো। তো সেই সময় তোমাদের মনের অবস্থা কেমন হয় বলো দেখি, তোমরা শুনি। তোমাদের মনে হয় না যে আরেকটুক্ষণ থাকি, আরেকটুক্ষণ খেলি, পরে বাড়ি ফিরবো? কিন্তু আহ, সূর্য যখন ডুবুডুবু হয়, তখন তোমাদেরও বাড়ি ফেরার একটা তাড়া থেকে যায়, এবং যে বাড়ি ফিরতেই হবে তার একটা মাত্র কারণ থাকে যে বাবা মা বকা দেবে, আমাদেরকে পড়তে বসতে হবে, টিচার আসবেন পড়াতে, বা আমরা বাড়িতে পড়তে বসবো, এরকম ইত্যাদি কারণ থাকে বাড়ি ফেরার জন্য, তাই না? এবং তখন তোমাদের একটু শিওর যে তোমাদের একদমই ভালো লাগে না বাড়ি ফিরতে, মনটা যেন ওই মাঠেই একটু হলেও পড়ে থাকে। এবং ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়িতে ফিরতে হয়, তাই তো? তো এই যে খেলাধুলা নিয়ে এবং এই মাঠে খেলতে যাওয়া নিয়েই এতক্ষণ বললাম, তার কারণ যে আমরা আজকে ঠিক এরকম একটি কবিতা পড়ব। হুম, তো সেই কবিতাটি তোমাদের সাহিত্য মেলার 29 নম্বর কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোয়। হুম, তো এই কবিতাটি যিনি লিখেছেন সেই কবি সম্পর্কে জানবো আমরা, এবং কবিতার বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ ভাবে জানবো। তো চলো জেনে নেওয়া যাক। তো কবিতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার আগে আমরা কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে জেনে নেব। তো কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ। এই শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট কবি, অধ্যাপক এবং বিশেষজ্ঞ। তো এই বিশিষ্ট কবির জন্ম হয় 1932 সালে 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায়। তার বাবা ছিলেন মনীন্দ্র কুমার ঘোষ, মা ছিলেন অমলা ঘোষ। পেশা হিসাবে তিনি শিক্ষকতাই করতেন, অর্থাৎ অধ্যাপক ছিলেন। এবং তিনি পরিচিতি লাভ করেছেন তার সাহিত্য জীবনের জন্য, অর্থাৎ তিনি যে কবি ছিলেন এবং একাধারে প্রাবন্ধিকও ছিলেন, এবং রবীন্দ্র বিশেষজ্ঞ ও সাহিত্য সমালোচক ছিলেন, এসবের কারণে তিনি বেশি পরিচিতি লাভ করতে পেরেছিলেন। হুম, তার প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। এছাড়াও তার বেশ কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলি হলো নিহিত পাতার ছায়া, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, পাঁজরে তারের শব্দ ইত্যাদি আরো রয়েছে। এছাড়াও তিনি গদ্যও লিখেছিলেন, এবং ছোটদের জন্য ও তিনি বেশ কিছু লিখেছিলেন। সেগুলির মধ্যেও কিছু উল্লেখযোগ্য হলো ছোট্ট একটা স্কুল, অল্প বয়স গল্প বয়স, সুপুরি বনের শাড়ি, সকালবেলার আলো ইত্যাদি। এগুলো ছোটদের জন্য লেখা তার। এছাড়া তিনি যে প্রাবন্ধিক ছিলেন, অর্থাৎ তিনি যে প্রবন্ধগুলি লিখেছিলেন, সেগুলি বেশিরভাগ তিনি যে আহ, রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন সেই অনুযায়ী রবীন্দ্রনাথের ওপরেই বেশিরভাগ বই তার লেখা। যে ওকাম্পোর রবীন্দ্রনাথ, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছাড়া আছে ছন্দের বারান্দা ইত্যাদি, তিনি প্রবন্ধ লিখেছিলেন। হুম, এবং তার এই যে গোটা সাহিত্য জীবনে তিনি যা কিছু করে গেছেন, সেসবের জন্য তিনি বেশ সম্মাননা এবং পুরস্কারও লাভ করেছিলেন। তার মধ্যে
কিছু উল্লেখযোগ্য পুরস্কার হলো পদ্মভূষণ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার তিনি লাভ করেছিলেন। হুম, তো এই বিশিষ্ট কবি এবং বিশেষজ্ঞ, যার মৃত্যু হয় 2021 সালে 21শে এপ্রিল। হুম, তো এই হলো কবি পরিচিতি, অর্থাৎ কবি শঙ্কর ঘোষ সম্পর্কিত কিছু আলোচনা। তোমরা সবাই বুঝতে পেরেছো? তারপর এবার কবিতায় আসবো। তো কবিতাটি কোন সম্পর্কিত কবিতা সেটা আগে আমরা একটু জেনে নিই, হ্যাঁ? তো ক্লাসের শুরুতে আমি যেরকমটা বলছিলাম যে তোমরা যেমন সন্ধ্যায় খেলতে যাও, মানে বিকালে খেলতে যাও, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসো আহ, বাবা মায়ের বকুনির ভয়ে কিংবা পড়ার জন্য তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো, কিন্তু তোমাদের বাড়ি ফেরার ইচ্ছে থাকে না। তো সেই রকমই একটি কবিতা, যে কবিতাটিতে গোধূলি প্রকৃতির সৌন্দর্য, অর্থাৎ আহ সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত, সূর্য যখন ডুবে ডুবে যায়, সেই সময়কার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্য এবং সেই সূর্য ডোবার পর একটা শিশুর মনের যে অবস্থা কেমন হয় সেগুলি বর্ণিত রয়েছে। হ্যাঁ, তো চলো এবার দেখে নেওয়া যাক। তো এই হলো কবিতাটি। দেখো, এটা কবিতাটির প্রথম স্তবক। সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছায় ডুব দিয়েছে, সন্ধে হলো দুধ ছাই, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। লক্ষ বা হতেও পারে 100, কেই বা খুলে দেখছে রঙের বাক্স, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? এটা প্রথম স্তবকটি। তো এই প্রথম স্তবকে কবি কি বলতে চাইছেন আগে সেটা আমরা বুঝে নিই, হ্যাঁ? তো প্রথম লাইনটি দেখো, সূর্যি নাকি সত্যিই নিজের ইচ্ছায় ডুব দিয়েছে। সূর্যি মানে কি? সূর্য মামা। হুম, সূর্য। তো সূর্য নাকি সত্যি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে। নিজের ইচ্ছেই কেন বলা হচ্ছে? যে আহ একটা সময়সীমা থাকে তাদের, এবং দিন, দিন থেকে রাত একটা সময়ের মধ্যেই চলে, তো তাই তো? তো এই যে সূর্য আহ অস্ত যায় যখন, অর্থাৎ সূর্য যখন ডুব দেয়, সেটার, সূর্য যখন ওঠে সেটারও একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই সেই সময়ে সূর্যকে উদয় হতে হয়, সেই সেই সময়ে সূর্যকে ডুব দিতে হয়, অর্থাৎ অস্ত যেতে হয়, তাই না? এবং দিন রাত সবটা একটা সময়ের মধ্যে বাঁধা, তাই তো? তো সেজন্য সূর্য কি একা একাই ডুবে যায়? ওকে তো কেউ জোর করে কেউ ডোবায় না, কি না? তো এটা একটা শিশু মনের ভাবনা, কবিতায় কবি প্রকাশ করেছেন। তো একটা শিশুর ভাবনা আর কতটা হতে পারে? তার ভাবনার জগৎ থেকে, তার কল্পনার জগৎ থেকে উঠে আসা একটা কথা, যে সূর্য নাকি নিজের ইচ্ছেই ডুব দিয়েছে। সন্ধে হলো, এই সন্ধে হয়ে গেল, সূর্য ডুবে যাওয়ার পর কি হয়? সন্ধ্যা হয়ে যায়, তারপর রাত। তো তাই বলছে যে সূর্য ডুবে গেল, সন্ধ্যাও হয়ে গেল, দুধ ছাই। দুধ ছাই মানে কি? যে দূর ছাই। হ্যাঁ, এটা অবজ্ঞা অর্থে বলা, যে দূর, ভালো লাগে না, আমরা যেরকমটা বলি সেরকমটাই একটা শব্দ, যে দুধ ছাই। তারপর আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। হুম, তো আকাশ জুড়ে, তো সন্ধ্যার পর কি হয়? আকাশে কি দেখতে পাই আমরা? তারা ফোটে, তাই তো? চাঁদ ওঠে। হুম, তো সেই সন্ধ্যার পরে আকাশের একটা বর্ণনা করেছেন। তো কিরকম ভাবে বর্ণনা করছেন, বা আকাশে কি থাকতে পারে, কি বলছে? যে আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। এক ঈশ্বর বলতে কাকে বলা হচ্ছে? চাঁদ। যে চাঁদ উঠবে আর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। এই লক্ষ রং বলতে কাদের কথা বলা হচ্ছে? আকাশে লক্ষ লক্ষ কি থাকে চাঁদ ছাড়া? তারা থাকে, তাই না? তো এইরকম গোটা আকাশ জুড়ে এরকম তারা জ্বলতে থাকে, তাই না? তো সেই জন্যই বলছে যে লক্ষ রঙের দৃশ্যে আকাশটা একেবারে চমকে দেবে। হুম, তো তাহলে কি হলো? যে সন্ধ্যা হয়ে গেল, একটা শিশুর মন, বা একটা শিশুর, তার ভালো লাগছে না, আহ এবং সে ভাবছে যে এক্ষুনি, যেই সন্ধ্যা হয়ে যাওয়ার পরে পরেই এখনই চাঁদ উঠবে, আকাশে লক্ষ লক্ষ তারা ফুটবে,
হ্যাঁ, এবং লক্ষ রঙের দৃশ্য। রং বলা হচ্ছে কেন? যখন তারাগুলো জ্বলজ্বল করতে থাকে এবং গোটা আকাশটা একটা সাদা কালোর একটা রঙের খেলা থাকে যেন, তাই না? এবং তারাগুলো যখন জ্বলে একটা সিলভার সিলভার ভাব আসে না? অর্থাৎ রূপলি রং, চাঁদের আলো, চাঁদ যেমন রূপলি রূপলি হয়, বা তারাগুলোও যেমন রূপলি হয়। তো সেই রকম সবটা মিলেমিশে একটা আকাশে যখন একটা চাঁদ থাকে, তারা জ্বলজ্বল করে, তো সেই সময় আকাশটা কত সুন্দর লাগে না? যে একটা রঙের মেলা বসেছে যেন, রঙের হাট বসেছে যেন, তাই না? দীপ দীপ করে জ্বলে তারাগুলো। তো সেজন্যই এখানে কথক বলছেন যে এক ঈশ্বর অর্থাৎ চাঁদ উঠবে এবং তারপর গোটা আকাশটা লক্ষ লক্ষ রঙের দৃশ্যে যেন একেবারে চমকে দেবেন। তো এখানে এটা কেন বলছেন যে এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে? কেন বলা হচ্ছে? যে আকাশে যদি চাঁদ না ওঠে, আকাশ যদি একেবারে অন্ধকার হয়ে থাকে, মেঘ হয়ে থাকে, তখন কি আমরা তারাগুলোকে দেখতে পাই? পাই না তো। তখন আমরা এই রঙের দৃশ্য তো আমাদের দেখা মেলে না। তাই এখানে কথা বলছেন যে চাঁদ উঠবে এবং গোটা আকাশটা লক্ষ লক্ষ রঙের দৃশ্যে ভরিয়ে দেবে, চমকে দেবেন। তো সেজন্যই বলা হচ্ছে এখানে এরকম। তারপর দেখো, লক্ষ বা তা হতেও পারে 100, যে আকাশে সেই যে তারা, সেগুলো তো কেউ গুনতে পারে না, তাই না? তাই একটি শিশুর মনে যতটা ভাবনা এসেছে, সে যতটা আন্দাজ করতে পারছে বা তার একটা কনফিউশনের মধ্যে কাটছে, যে হয়তো এখন চাঁদ উঠবে আর আকাশটা লক্ষ লক্ষ রঙে আহ দৃশ্য দেখা যাবে, বা লক্ষ লক্ষ তারা দেখা যাবে। লক্ষ বা তা হতেও পারে 100, তার একটা কনফিউশন কাজ করছে, যে লক্ষ হয় বা হয়তো 100ও হতে পারে। হ্যাঁ, তাই বলছে আর কি। তারপর কেই বা খুলে দেখছে রঙের বাক্স, যে এই যে সন্ধ্যা হয়ে যাওয়ার পর যে আকাশে চাঁদ উঠবে, লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করবে, সেই যে একটা রঙের মেলা, সেই রঙের মেলার কথা বলা হচ্ছে যে কেই বা খুলে দেখছে রঙের বাক্স। সেই গোটা আকাশটাকে, মানে তারায় ভরা, চাঁদ তারায় ভরা আকাশটাকে কবি এখানে রঙের বাক্স বলেছেন। হুম, রঙের বাক্সের সঙ্গে তুলনা করেছেন। এখানে যেমন লক্ষ রঙের দৃশ্য অর্থাৎ একটা রঙের মেলা, যেটা আমি বললাম, তো সেই রকম সেই আকাশটাকে এবং চাঁদ তারাগুলোকে সবটা মিলিয়ে একটা রঙের বাক্স বলছেন। এবং কথক এটাও বলছেন যে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, অর্থাৎ সে নিজে দেখতে পাচ্ছে না, কারণ তাকে তো এখন বাড়ি ফিরে আসতে হবে, তাই না? সূর্য তো ডুব দিয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এবার তো তাকে বাড়ি ফিরে আসতে হবে। তাই তার সেই রঙের বাক্স খুলে আর দেখা হবে না, আকাশে সেই রঙের মেলা দেখা হবে না, র- রঙের দৃশ্য আর দেখা হবে না তার। তাই জন্য বলছে, এবং এটা মন খারাপই নিয়েই বলছে, যে কে বা খুলে দেখছে রঙের বাক্স। হুম। তারপর আমরা কি আর দেখতে পাবো ভাবছো? যে আমরা কি আর সেই রঙের বাক্স খুলে দেখতে পাবো, বা সেই রঙের দৃশ্য আমরা কি আর দেখতে পাবো ভাবছো? তারা আর দেখতে পাবে না, তারা বাড়ি ফিরে যাবে, সেজন্যই যেতে হবে। হুম। ইচ্ছে নেই, কিন্তু সেই অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, এই পিছু টানগুলো ফেলে সেই কথক বা সেই শিশুটিকে বাড়ি ফিরে যেতে হবে। হুম। এবং তার মন কতটা এখানে আহ আকৃষ্ট হয়ে রয়েছে, এবং এই মনটা এখানে কতটা পড়ে রয়েছে, যে সে এরকমটা করে ভাবছে। সে তার সেই সন্ধ্যার পর মাঠে থেকে দেখা আকাশ, তারা, চাঁদ, এগুলো তার অনেক দেখতে ইচ্ছে করে। এরকম লক্ষ রঙের দৃশ্য তার দেখতে ইচ্ছে করে, কিন্তু সে দেখতে পাবে না, তাই সে ভাবনার মধ্যে দিয়ে আহ বলছে যে এরকমটা হবে, কিন্তু আমরা কি আর দেখতে পাবো? এরকম একটা আফসোস, এরকম একটা মন খারাপই শিশুটির রয়ে গেল। সেখান থেকেই বলছে। তারপর এর কবিতাটির পরের স্তবক। তো এবার সেই শিশুটি বা শিশুরা যারা দেখতে পেল না সেই রাতের আকাশ, সৌন্দর্যময় রাতের আকাশ বা গোধূলিময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলো না, হুম
কেন পারছে না তারা, সেটাই পরের স্তবকে বলা হয়েছে। হ্যাঁ, তো কি বলা হচ্ছে, বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ, পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে, তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে। বলবে বাবা, এইটুকু সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না। আচ্ছা, মা বলবে, ঠ্যাং দুটো কি কুচ্ছিত, এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। হুম, এটি পরের স্তবক। এবং অর্থাৎ এই স্তবকটিতে সেই শিশুগুলির আহ সেই সৌন্দর্য না দেখার কারণ, তাদের তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণটা এখানে বলা। তো বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ, মুচ্ছ মানে কি, মূর্ছা যাওয়া বা অজ্ঞান হওয়া। তো বাপ মায়েরা মানে বাবা মায়েরা, তো তারা যদি সেই সন্ধ্যায় বাড়ি ফিরে না আসে, তাহলে কি বাবা মায়েরা তো অজ্ঞান হয়ে যাবে, বা অজ্ঞান হয়ে যাওয়া জোগাড়, এরকম বলে না, তো সেই রকম আর কি। পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে, এখানে আবার দেখো একটা প্রাকৃতিক বর্ণনা করছেন, যে সন্ধ্যার পরে কি হয়, পাখিরাও তাদের বাসায় ফেরে। হ্যাঁ, তো শিশুটি বা শিশুরা, যারা তাদের নিজেদের কথা বলছে, তাদের সঙ্গে সেই পাখিগুলোরও তুলনা করছে, যে তাদেরও যেমন বাড়ি ফিরতে হচ্ছে, তেমনি পাখিগুলোও আহ, বাড়ি ফিরছে। কিভাবে, যে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে। তো পাখিরা কি ফেলে ঘরের দিকে ফিরছে, অর্থাৎ এই আগের স্তবকে যেমন কথকরা বললেন আহ যে সেই শিশুগুলির সেই সন্ধ্যা, সেই এক আকাশ ভরা তারা, চাঁদ, সেই সৌন্দর্য ফেলে তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে, তেমনি এই পাখিগুলিরও ধানের গুচ্ছ ফেলে তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। অর্থাৎ এবার বলি দেখো, পাখির শাড়ি মানে কি, যে শ্রেণীবদ্ধ ভাবে যে অনেকগুলো পাখি একসাথে যায় যখন, সেগুলোকে তো পাখির শাড়ি বলা হয়। তো সেই পাখির শাড়ি, যে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে, আধার মানে কি, অন্ধকার। তো পাখির শাড়ি বা পাখিরা যেমন ধানের গুচ্ছে, অর্থাৎ পাখিরা কি সাধারণত সব ধান, গম এই ধরনের খাবার খেয়ে থাকে। তো তো পাখিরাও মাঠে থাকে, তারা ধানের লোভে থাকে, তাই তো। তো তারা ধানের গুচ্ছ থেকে ধান কুটে কুটে খায়। হুম, তো সেই ধানের গুচ্ছেই আধার ফেলে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার যে মুহূর্ত, হ্যাঁ, তো ধানের গুচ্ছেই সেই অন্ধকারটা ফেলে তারাও বাড়ির দিকে ফিরছে যেন। হুম, তো সেটাই বলছে এখানে, যে পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উঠছে, হ্যাঁ, পাখিরা যেমন ধানের গুচ্ছে অন্ধকার ফেলে তারাও তাদের ঘরের দিকে উড়ে যাচ্ছে, তেমনি এই শিশুগুলিরও সেই রকম অবস্থা। তারা এই এক আকাশ ভরা তারা, চাঁদ, সেসবের রঙিন মেলা, রঙিন বাক্স, সেটা আর খুলে দেখাও হচ্ছে না, সেটাকে পিছনে ফেলে তাদেরও বাড়ি ফিরতে হচ্ছে। হুম, তারপর সেটাই বলছে, তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে। এবার নিজেদের কথা বলছে, যে পাখিরাও যেমন ভাবে ফিরছে তাদের বাড়ি, তেমনি এবার তাদেরও ফিরতে হবে সত্যি সত্যি, তাদেরও এবার বাড়ি ফিরতে হবে নিজের নিজের মন খারাপের গর্তে। তো এই মন খারাপের গর্ত কাকে বলা হচ্ছে, তাদের বাড়িগুলিকে, অর্থাৎ তাদের নিজের নিজের যে বাড়ি, সেগুলোকে মন খারাপের গর্ত বলা হচ্ছে। তাদের মনে হয় তাদের বাড়িগুলো মন খারাপের গর্ত, যে বাড়িতে চলে গেলে এই যে মাঠে থাকার যে একটা আনন্দ, হুম, একটা প্রাকৃতিক যে সৌন্দর্যের উপভোগ, এছাড়াও খেলাধুলো, এই সবটাতে তারা যে আনন্দ পায়, যে যার বাড়িতে ফিরে গেলে সেই আনন্দটা আর পাওয়া হয় না তাদের, তাই না। তোমরা তো নিজেরাই খেলাধুলো করো, তোমাদেরও তো নিশ্চয়ই বাড়ি ফিরতে একদমই ইচ্ছে করে না। তেমনি এই শিশুগুলিরও তোমাদের মতোই মনের অবস্থা, যে মনে হবে আরেকটু খেলা করি, আরেকটু এই সন্ধ্যা হওয়াটা আরেকটু দেখি, আরেকটু উপভোগ করি সৌন্দর্যগুলো, এই এই তারা উঠুক,
চাঁদ উঠুক, তারা উঠুক, গোটা আকাশ একটা ঔজ্জ্বল্য ভাব বা যেই রঙিন হয়ে ওঠা, যে রূপলি রঙিন, সেটা আমরা দেখি, এখন বাড়ি ফিরবো না, এরকমটা মনে হয় তো। তেমনি এই শিশুগুলিরও তেমন মনে হচ্ছে যে সত্যি এবার আবার আমাদেরও ফিরতে হবে নিজের নিজের মন খারাপের গর্তে। তো সেই যে আহ মাঠের আনন্দ বা আকাশের সেই সৌন্দর্য দেখা, প্রাকৃতিক সৌন্দর্য দেখা তার হবে না। হুম। এবং বাড়ি ফিরে গেলে সে আনন্দটা আর পাবে না। তাই জন্য তার বাড়িগুলিকে মন খারাপের গর্ত বলছে। হ্যাঁ। তারপর এবার বাড়ি যাওয়ার পরের ঘটনা বলা হচ্ছে যে বাড়ি যখন ফিরবে বলবে বাবা, এইটুকু সব বাচ্চা দিন ফুরালেও মাঠ ছাড়ে না। আচ্ছা, যে এই এত পিছুটান ফেলে তারা বাড়িতে ফিরছে এবং সেটা তাদের মন খারাপের গর্তও বলছে তারা, তার মানে তাদের একদম ভালো লাগছে না বাড়ি ফিরতে। এমনি মন খারাপের গর্তে ঢুকলে কি হয়, মানুষের মন খারাপ হয়। তো সেই মন খারাপিতেও তার তাদের বাবাও বলবে যে এইটুকু সব বাচ্চা দিন ফুরলেও মাঠ ছাড়ে না। যে তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমাদের যে দিন শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাও মাঠ ছাড়ে না। হুম। মাঠ ছেড়ে তবু বাড়ি ফিরে না, সেটাই বলছে। আচ্ছা। হুম। তারপর মা বলবে, ঠ্যাং দুটো কি কুৎসিত। তার মানে যখন সে বাড়ি ফিরে আসবে তখন তার মাও বলবে, ঠ্যাং দুটো কি কুৎসিত। কুৎসিত মানে কি? কুৎসিত বা বিশ্রী। হ্যাঁ। কেন বলবে? যে তারা তো, বাচ্চাগুলো তো সারাদিন খেলাধুলো করে এবং মাঠে কি ধুলো থাকে। হ্যাঁ। এবং সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলার পর পা দুটো ধুলোয় ভরে থাকে, ময়লা হয়ে থাকে। তো সেই পা দেখে তো সবাই, মানে মায়েরা তো বলবেই যে পায়ের কি অবস্থা, ভালো করে হাত মুখ ধো। বা উম সেই ধুলোবালি ওয়ালা যে পা, সে পাটাকে তো কুৎসিত বলবেই বা বিস্তৃত বলবে। ঠ্যাং মানে তো পা, তোমরা জানোই, সেজন্য আলাদা করে বলছি না। তো সেই শিশুগুলি বাড়ি ফেরার পর তার বাবারাও বলবে যে এইটুকুটুকু সব বাচ্চা, তারা আবার দিন শেষ হয়ে গেলেও বাড়ি ফেরে না। হুম। এরকমটা। আর মা বলবে যে ইস, পা গুলো কি বিশ্রী, কি অবস্থা হয়ে রয়েছে ধুলোবালিতে। হুম। এরকমটা বলে থাকে, তোমাদেরও নিশ্চয়ই বলে থাকবে। হুম। তারপর এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। তার মা কি বলবে শেষে, যে এক এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি, অর্থাৎ জল দিয়ে এবার তাই জন্য তাদের পা ধোয়াচ্ছে। হ্যাঁ। যে পা গুলো যে ধুলোবালি মেখে এসেছে সারাদিনে, পা গুলোর যে অবস্থা, সেজন্য সেটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে তাই। এই হলো গোটা কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ। তো তোমরা বুঝতে পেরেছো তো? আশা করছি বুঝতে পেরেছো। তো কবিতাটি আমরা কি পড়লাম আর একবার মনে করে নেওয়া যাক। অর্থাৎ কবিতার বিষয়বস্তুটা কি ছিল। যে দেখি আমরা যে কিছু শিশুর মনের ভাবনাটা ফুটে উঠেছে কবিতাটিতে, তাই তো? যে কিছু মানে শিশুগুলির মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। হুম। তাদের ভালো লাগছে না একদমই, কারণ তাদের এবার বাড়ি ফিরতে হবে। হুম। এবং তার পরের মুহূর্তেই, যে একটু পর সন্ধ্যার পরে আকাশে চাঁদ উঠবে, তারা ফুটবে। হ্যাঁ। এবং সেই চাঁদ ওঠার পর এবং তারা ফোটার পর আকাশের যে সেই রঙিন দৃশ্য, সেগুলো তারা দেখতে পাবে না। সেজন্যই মন খারাপ করে আবার বলে যে কেই বা খুলে দেখছে রঙের বাক্স। অর্থাৎ সেই আকাশ ভরা চাঁদ, তারা, সেগুলো সেই রঙিন গোটা বাক্স, তা সেই আকাশটাকে বাক্স বলেছেন, সেই বাক্সটা তাদের আর খুলে দেখা হবে না। হুম। তাদের বাড়ি ফিরে যেতে হবে। হুম। তারপর বাড়ি ফিরে যাওয়ার পরের স্তবকে আমরা দেখি বাড়ি ফিরে যাওয়ার পরের বর্ণনা। এবং অর্থাৎ বাড়ি ফিরে যাওয়ার পর তার বাবা মায়ের যে প্রতিক্রিয়া হয় সাধারণত, সেগুলো তুলে ধরেছেন। যে বাপ মায়েরা, মানে বাবা মায়েরা, তারা যদি সন্ধ্যায় বাড়ি না ফেরে, বাবা মায়েরা অজ্ঞান হয়ে যাবে। হুম। এবং এরপর আহ কথকরা, তারা
পাখির জীবনের সঙ্গে তাদের এই এখনকার জীবনটা যেন তুলনা করছেন, যে তারাও যেমন তাদের পিছনে সেই সন্ধ্যা, সেই খেলার মাঠ, আকাশের সৌন্দর্য সবকিছু ছেড়ে ফেলে বাড়ি ফিরছে, তেমনি সেই পাখিগুলোও যেন, বা পাখির শাড়ি, সেই পাখিগুলোও যেন ধানের গুচ্ছে, অর্থাৎ তারা যে ধান কুটে খাচ্ছিল, সেই ধানের গুচ্ছেই যেন অন্ধকার ফেলে তারাও বাড়ি ফিরছে। হুম। অর্থাৎ সেই শিশুগুলির মতো পাখিগুলোও বাড়ি ফিরছে তেমন ভাবেই, এবং সেই পাখিগুলির মতোই শিশুগুলিও তেমন মন খারাপ নিয়েই তাদের বাড়িতে ফিরছে, এবং সেই বাড়িকে আবার মন খারাপের গর্তও বলেছে তাই জন্য। হুম? এবং আহ তারপর বাড়ি ফেরার পর বাবা মায়ের যে সমস্ত প্রতিক্রিয়া হয়, অর্থাৎ আহ বাবা বাচ্চাগুলোকে বকা দেয় যে এইটুকু টুকু সব বাচ্চা, যে তোমরা ছোট ছোট বাচ্চা, তোমাদের তাও মাঠ ছেড়ে বাড়ি ফেরার মন হয় না, সন্ধ্যা হয়ে গেল তাও, এরকম বাবার একটা বকুনি। এবং মায়ের যে প্রতিক্রিয়া, অর্থাৎ মা আবার বলে যে বাচ্চাগুলির ধুলো মাখা পা দেখে, ময়লা পা দেখে বলে যে বিশ্রী। হুম? এবং তারপরে সেই মায়েরাই আবার জল দিয়ে তাদের পা ধুইয়ে দেয়। তাই তো, এই হলো পুরো কবিতাটির বিষয়বস্তু, আমরা কবিতাটিতে দেখি। হুম? অর্থাৎ এই কবিতাটিতে কবি যেমন একটা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন, একটা গোধূলি বিকেল বেলার একটা সৌন্দর্য, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে সূর্য যখন হালকা ডুবে যায়, সূর্য যখন লাল হয়ে যায়, আকাশটা যেন লাল হয়ে যায়, আহ সেই সময়কার প্রাকৃতিক একটা দৃশ্যের কথা বলছেন, বর্ণনা করছেন। হুম। যে সূর্য নিজের ইচ্ছায় ডুবে যাচ্ছে, অর্থাৎ সেই সূর্য ডুবে যাওয়ার পর যে একটা প্রাকৃতিক দৃশ্য হয়, সেটার কথা বলছেন। আহ, এছাড়াও কবিতাটিতে কবি সেই শিশুগুলির মনের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন, যে তারা খেলতে আসে সেই মাঠ, সেই প্রকৃতি, সেই আকাশ, এই সমস্ত সৌন্দর্য তারা যেমন আনন্দ সহকারে উপভোগ করে, সেগুলোকে ছেড়ে তাদের বাড়ি ফিরতে যে কতটা মন খারাপ হয়, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। হুম। এবং আহ এটাও দেখিয়েছেন যে শিশুগুলির মনের অবস্থাও কিরকম হয়, এবং শিশুগুলি বাড়ি ফেরার পর তাদের বাবা মায়ের প্রতিক্রিয়াও কিরকম হয়, এই দুটো তিনি পুরোটাই তুলে ধরেছেন কবিতাটির মধ্যে দিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাই যে কবি যেন নিজেই একটা শিশু হয়েই সেই শিশুদের মনের ভাবনাটাকে প্রকাশ করছে, মনের অবস্থাটাকে যেন আহ নিজে অবজার্ভ করছেন, করে সেটাকেই তিনি প্রকাশ করছেন। তিনিও যেন এক প্রকার শিশুই হয়ে গেছেন। হুম? তাই আমরা দেখি যে কবি তিনি নিজেই যেন শিশু হয়ে শিশুদের মনের ভাবনাগুলিকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন তার এই দিন ফুরলে নামক কবিতাটিতে। হুম। তো এই হলো কবিতাটি। এবং কবিতাটির নামকরণ দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ উম, গোটা কবিতাটি আমরা দেখি যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, একটা আকাশ জুড়ে এক রঙিন দৃশ্যের বর্ণনা, চাঁদ, তারা, এছাড়া আহ পাখি, ধান, হ্যাঁ, অন্ধকার, উম, খেলার মাঠ ইত্যাদি কথা উল্লেখ রয়েছে কবিতাটিতে। অর্থাৎ গোটাটাই একটা প্রকৃতি, এগুলো প্রকৃতির প্রয়োজনীয় জিনিস, বা বলা যায় এগুলোই প্রকৃতির অন্তর্গত। তাই তো, যে প্রকৃতি বলতে শুধুমাত্র যে গাছপালা, হাওয়া, মেঘ, আকাশ এগুলো হবে তাও নয়। প্রকৃতির সঙ্গে জড়িত, যুক্ত যে আহ, পাখি বা কোনো জন্তু, কোনো পশু, মানুষ, এই সবকিছু মিলিয়েই প্রকৃতির সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করে দেয়, তাই না? তো সেজন্যই আমি যে পাখির শাড়ির কথা বলা হচ্ছে, ধান গুচ্ছের কথা বলা হচ্ছে, সবগুলোকেই একটা প্রকৃতিই বলছি। হুম। তো যাই হোক, তো কবিতাটিতে আমরা যেমন প্রকৃতির বর্ণনা দেখতে পাচ্ছি, তেমনি কিছু শিশুর তাদের মন খারাপের কথাও দেখতে পাচ্ছি, এবং তাদের মনের অবস্থা,
তাদের নিজেদের বাড়ি যে ভালো লাগে না, এবং সেই খেলার মাঠ, সেই আকাশ, সেগুলোই তাদের প্রিয়। এটাই মূল কবিতাটিতে ফুটে উঠেছে বা কবি তুলে ধরেছেন। কিন্তু কবিতার নামকরণ আছে কি, দিন ফুরোলে। হুম? তো দেখো এটার সঙ্গে যায় কিনা। তো এই সন্ধ্যাটা কখন হয়? দিনের শেষে। সূর্য ডোবে কখন? দিনের শেষে, তাই তো। দিন যখন শেষ হয়, ধীরে ধীরে বিকেল, বিকেলের পর সূর্য ধীরে ধীরে অস্ত যায়, আকাশ লাল হতে থাকে, তারপর ধীরে ধীরে চতুর্দিক অন্ধকার হয়ে রাত হয়ে যায়, তাই তো। তো সেই দিনের শেষের তো কথা কবি ব্যক্ত করেছেন। হুম? যে এই সূর্য ডুবে যাচ্ছে নিজের ইচ্ছায়, তো সূর্য ডুবে যাওয়ার পর কি সন্ধ্যা হয়ে যায়। অর্থাৎ দিনের শেষের প্রাকৃতিক দৃশ্যের কথা কবি তুলে ধরছে। যেহেতু দিনের শেষের কথা বলা হচ্ছে, যেহেতু সন্ধ্যার কথা বলা হচ্ছে, তাই দিন ফুরোলে অর্থাৎ দিন ফুরিয়ে যাওয়ার পরে শিশুদের মনের অবস্থার কথা এখানে কবি বর্ণনা করছেন। তাই কবিতাটির আহ, যে নাম, অর্থাৎ দিন ফুরোলে যে নামকরণও করেছেন কবি, সেটা যথার্থই হয়েছে এবং যথেষ্ট সুন্দর নাম, তাই না? আচ্ছা, তো এই হলো পুরো কবিতাটির সমস্ত বিস্তারিত আলোচনা। তো আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধে নেই। এবং তাও বলছি, যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে, কোথাও বুঝতে পারোনি কোনো শব্দার্থ বা কবিতার সারাংশ বা কোনো লাইন দিয়ে তার ব্যাখ্যা বুঝতে পারছো না, বিনা দ্বিধায় আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো, সেখানে আমি তোমাদেরকে সাহায্য করবো। ঠিক আছে? তো আজ আমরা পড়লাম তোমাদের সাহিত্য মেলার অন্তর্গত 29 নম্বর কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে কবিতাটি, তাই তো। তো পরের ক্লাসে এই যে কবিতাটি তোমরা পড়লে এবং বইতে যে অনুশীলনের প্রশ্ন দেওয়া রয়েছে, কবিতা থেকে প্রশ্ন বা ব্যাকরণগত যে সমস্ত প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে পরের ক্লাসে হাজির হচ্ছি। হ্যাঁ, তো ভালো থেকো সবাই। এবং আজকে যেটা পড়ানো হলো তোমরাও পড়ো। হ্যাঁ, তো পরের ক্লাসে তোমাদেরও উত্তর দিতে হতে পারে। তো সবাই প্রস্তুত থেকো। ঠিক আছে? তো এখানে ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।